ক্লাস 12-এর সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য আজকে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের যে অধ্যায়ভিত্তিক 2 নম্বর 4 নম্বর এবং 6 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে এবং যে প্রশ্নগুলো পড়লে প্রশ্ন যতই ঘুরিয়ে দিক যতই টাফ দিক না কেন তুমি যে 40-এ 40 উত্তর লিখে আসতে পারবে আজকে সেই সাজেশনটাই দেব। এই সাজেশনটা দেখার পরে বেশ কিছু ভাই বোনেরা কমেন্ট করে যে স্যার পুরো সিলেবাসের পুরো বইয়ের কোশ্চেন দিয়ে দিলেন। আমি তো অধ্যায়ভিত্তিক সাজেশনই দিচ্ছি, আর বোর্ড যে নমুনা প্রশ্নপত্রের কোশ্চেন ব্যাংক বের করেছে সেটা যদি দেখো বুঝতে পারবে এক একটা অধ্যায়ে প্রায় 80-90টা করে প্রশ্ন। সেখানে আমি বেছে বেছে প্রত্যেকটা অধ্যায় থেকে কোনো অধ্যায় থেকে 12টা, কোনো অধ্যায় থেকে 10টা, 2 নম্বর 4 নম্বর 6 নম্বর মিলিয়ে বলছি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি, যার উত্তর অনেক আগেই আমরা চ্যানেলে পেইড পিডিএফের মাধ্যমে আপলোড করেছি। সেই ভিডিওটা দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিলাম, অবশ্যই একবার দেখে নিতে পারো। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে লাইক করতে হবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবিজ্ঞানের একদম অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখো, মানে উত্তর বলা ভুল, প্রশ্নগুলো দেখো। প্রথমে আলোচনা করব তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদসমূহ। প্রথমে 2 নম্বরের যে প্রশ্ন, এই অধ্যায় থেকে 2 নম্বরের 2টি প্রশ্ন আসবে, একটির উত্তর করতে হবে। তো কোন 2 নম্বরগুলো পড়তে হবে দেখো। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসেবে আদর্শবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, জাতীয় স্বার্থ রক্ষার 2টি উপায় লেখো। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসেবে ভাববাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, নয়া উদারনীতিবাদ কী? নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসেবে বাস্তববাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে পার্থক্য লেখো। আর আরেকটি প্রশ্ন এখান থেকে করতে হবে, ক্ষমতা বলতে কী বোঝো? এই 10টি প্রশ্ন পড়লে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, প্রশ্নপত্র টাফ আসুক যাই করুক, এই 10টি প্রশ্নের মধ্যে একটির উত্তর করতে হবে, মানে 2টি প্রশ্নের মধ্যে একটি উত্তর করতে হবে, তার মধ্যে এই 10টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে এই অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্নও আসে, 2টি 6 নম্বরের প্রশ্ন আসবে, তোমাদের একটির উত্তর করতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ক্ষমতা বলতে কী বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা উদারনীতিবাদের মূল সূত্রগুলি আলোচনা করো, একই প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে তুলনামূলক পর্যালোচনা করো। এই প্রশ্নগুলো 6 নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে করে যেতেই হবে। চলে যাব তোমাদের দ্বিতীয় অধ্যায়, প্রধান আঞ্চলিক সংগঠনসমূহ, যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন একটি সফল আঞ্চলিক সংস্থা, 2টি কারণ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের 2টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের মূল নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? নেক্সট প্রশ্ন, ব্রেক্সিট বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন, আঞ্চলিক সংস্থা সার্কের গঠনের 2টি উদ্দেশ্য লেখো। নেক্সট প্রশ্ন, সার্কের 2টি কার্যাবলী উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, সার্ক ও আসিয়ানের মধ্যে 2টি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, বর্তমানে সার্কের নিষ্ক্রিয়তার 2টি কারণ লেখো। নেক্সট প্রশ্ন, কেন আসিয়ান প্রতিষ্ঠা করা হয়েছিল বা আসিয়ান প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? একই জিনিস, এইখানে সেম কোশ্চেনই দেওয়া হয়েছে, আসিয়ানের 2টি উদ্দেশ্য উল্লেখ করো, 2টো প্রশ্নের উত্তর কিন্তু এক। নেক্সট প্রশ্ন, আসিয়ান দিগদর্শন 2020 বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন, আসিয়ান ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা, এই গুরুত্বের 2টি দিক উল্লেখ করো। এবার এখান থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, দেখো প্রথম, প্রধান আঞ্চলিক সংগঠন হিসাবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর তাৎপর্য মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন, সার্ক গঠনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট,
ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, যেখানে একটিই আসবে আসলে। নেক্সট প্রশ্ন, আসিয়ান এর উদ্দেশ্য ও নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সার্ক এর সমস্যা ও দুর্বলতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সার্কের উদ্দেশ্য ও মূলনীতি সম্পর্কে লেখো। নেক্সট প্রশ্ন, সার্কের সাফল্যের দিকগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আসিয়ানের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আসিয়ান একটি সফল সংস্থা হিসেবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টি কারণ উল্লেখ করো। এই প্রশ্নটাই আমি 2 নম্বরেও দিয়েছি, কিন্তু সেখানে 2টি কারণ বলেছিলাম। পরের প্রশ্ন, সংক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। এখানেই বলে দিই, অনেকে, আমি জানি আমি ভিডিও করছি মানে অনেকেই কমেন্ট করবে যে স্যার গোটা বইয়ের নোটস একেবারে দিয়ে দিলেন, এত প্রশ্ন কিভাবে পড়বো। দেখো, তোমরাই তো প্রথমবার, স্বাধীনতা রয়েছে তোমাদের কমেন্ট করার, অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি জানি, কিন্তু একটা জিনিস তোমাদের বুঝতে হবে, তোমরাই প্রথমবার কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। আমি যেরকমভাবে বেছে বেছে সাজেশান দিচ্ছি প্রত্যেকটা বিষয়ের, এই রকম সাজেশান এত কম, অন্যান্যদের সাজেশানগুলো একবার দেখবে, বা তোমরা যে সকল টিচারের কাছে পড়ো তাদের সাজেশানটা একবার দেখবে কতগুলো, তাহলেই বুঝতে পেরে যাবে তুলনামূলক কতটা কম এখানে পাচ্ছ। পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রের কোশ্চেন ব্যাংক বেরিয়েছে সেটাও যদি একটু দেখো না, প্রত্যেকটা অধ্যায়ে নাই নাই করে 70 থেকে 80টা করে প্রশ্ন রয়েছে, 2 নম্বর 4 নম্বর 6 নম্বর মিলিয়ে আমি কতগুলো প্রশ্ন দিচ্ছি, তাহলেই কিন্তু পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। তাই আশা রাখবো, দেখো যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও এইগুলো তোমাদের পড়ে যেতেই হবে। তারপরে চলে যাব তোমাদের তৃতীয় অধ্যায় বিশ্বায়ন। এখান থেকে কোনো 2 নম্বর কোনো 4 নম্বর আসে না, 6 নম্বরের প্রশ্ন আসবে। সেই 6 নম্বরের প্রশ্নের জন্য 2টি প্রশ্ন আসবে 6 নম্বরের, একটি উত্তর করতে হবে। আমি 6টা প্রশ্ন দিয়েছি। প্রথম, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। লাস্ট প্রশ্ন, বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। চলে যাব চতুর্থ অধ্যায়, ভারত সরকারের বিভাগসমূহ। এখান থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়। নেক্সট প্রশ্ন, অর্ডিন্যান্স কাকে বলে। নেক্সট প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো। নেক্সট, রাজ্য মন্ত্রিসভার 2টি কাজ লেখো। নেক্সট, আমলাতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, রাজ্যসভা কিভাবে গঠিত হয়। নেক্সট, লোকসভা কিভাবে গঠিত হয়। নেক্সট, রাজ্যসভাকে কেন স্থায়ী কক্ষ বলা হয়। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার 2টি কার্যাবলী লেখো। নেক্সট, লোকসভার স্পিকার কিভাবে নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থাকে কেন অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয়েছে। নেক্সট, বন্দি প্রত্যক্ষীকরণ কি। নেক্সট, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো। নেক্সট, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো। নেক্সট, জনস্বার্থ মামলা বা PIL বলতে কি বোঝো। নেক্সট, ভারতীয় বিচার ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে 6 নম্বরের প্রশ্ন, এখান থেকেও 2টি 6 নম্বরের প্রশ্ন আসবে, একটির উত্তর করতে হবে। 2 নম্বরের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন আসবে, একটি করে উত্তর করতে হবে, যে অধ্যায় থেকে 2 নম্বর দেখাচ্ছি। তো 6 নম্বরের প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। নেক্সট, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। চলে যাব আমরা পঞ্চম অধ্যায়, সমকালীন ভারতে নাগরিক সমাজের আন্দোলনসমূহ। প্রথমে 2 নম্বরের প্রশ্ন, এখান থেকেও 2টি 2 নম্বর আসবে, একটির উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, নাগরিক সমাজ বলতে কি বোঝো। নেক্সট, নাগরিক সমাজের মূল লক্ষ্য কী। নেক্সট, নাগরিক সমাজের আন্দোলনের সামাজিক প্রভাব সম্পর্কে লেখো। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলন কেন এবং কবে শুরু হয়েছিল। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান দাবি কী ছিল। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনের 2টি প্রধান উদ্দেশ্য কী ছিল। নেক্সট প্রশ্ন, চিপকো কথাটির অর্থ কী, ভারতে চিপকো আন্দোলন কোথায় গড়ে উঠেছিল। নেক্সট, ভারতে চিপকো আন্দোলন গড়ে ওঠার প্রধান কারণ কী ছিল। নেক্সট, চিপকো আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবার এখান থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখাই। 2টি 4 নম্বর আসবে, একটির উত্তর করতে হবে। প্রথম,
নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, চিপকো আন্দোলন কিভাবে পরিবেশ রক্ষায় সক্ষম হয়েছিল। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান দাবি ও উদ্দেশ্যসমূহ আলোচনা করো। নেক্সট, নর্মদা বাঁধ নির্মাণের সামাজিক ও পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট, নাগরিক সমাজ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। নেক্সট, নাগরিক সমাজ আন্দোলন বলতে কী বোঝায় ও তার সীমাবদ্ধতার কথা আলোচনা করো। নেক্সট, চিপকো আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। নেক্সট, চিপকো আন্দোলনে মহিলাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। চলে যাব শেষ অধ্যায় এবং বড় অধ্যায়, এটা একটু সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে এখানেই বলে দিই, এই যে অধ্যায়টি না, বোর্ডের নমুনা প্রশ্নপত্র দেখবে 141টা 2 নম্বরের প্রশ্ন আছে, 141টা। বুঝতে পারছো, বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রের কোশ্চেন পেপার সেখানে 141টা প্রশ্ন দেওয়া আছে, আমরা কটা দিয়েছি দেখো, তাহলেই তো বুঝতে পারবে কত কম। তো প্রথম প্রশ্ন, সংবিধান সংশোধন বলতে কী বোঝায়। নেক্সট, 73তম সংবিধান সংশোধনের 2টি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝো। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের 2টি আয়ের উৎস লেখো। নেক্সট, পঞ্চায়েত সমিতি কিভাবে গঠিত হয়। নেক্সট, পঞ্চায়েত সমিতির 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। নেক্সট, ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও, ব্লক ডিভিশনাল অফিসার এর 2টি ক্ষমতা বা কাজ উল্লেখ করো। নেক্সট, পঞ্চায়েত সমিতির আয়ের 2টি উৎস লেখো। নেক্সট, জেলা পরিষদ কিভাবে গঠিত হয়। নেক্সট, জেলা শাসকের 2টি গুরুত্বপূর্ণ ক্ষমতা বা কাজ উল্লেখ করো। নেক্সট, জেলা শাসকের আয়ের 2টি উৎস লেখো। নেক্সট, 74তম সংবিধান সংশোধনীর 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। নেক্সট, পৌরসভার চেয়ারম্যানের 2টি ক্ষমতা বা কার্যাবলী লেখো। নেক্সট প্রশ্ন, বড় কমিটি কিভাবে গঠিত হয়। নেক্সট, 74তম সংবিধান সংশোধন অনুযায়ী দ্বাদশ তফসিলে উল্লিখিত পৌরসভার নিয়ন্ত্রণাধীন যে কোনো 2টি বিষয়ের উল্লেখ করো। নেক্সট, পৌরসভাগুলির আয়ের 2টি উৎস লেখো। নেক্সট, কর্পোরেশনের মেয়র বা সভাপতি কিভাবে নির্বাচিত হন। নেক্সট, কর্পোরেশনের আয়ের যে কোনো 2টি উৎস লেখো। নেক্সট, কর্পোরেশনের ডেপুটি মেয়র কিভাবে নির্বাচিত হন। নেক্সট, কলকাতা পৌর নিগমের 2টি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো। নেক্সট, কলকাতা পৌর নিগমের 2টি স্বেচ্ছাধীন কাজ উল্লেখ করো। এবার এখান থেকে যে 4 নম্বরগুলো পড়তে হবে সেগুলো দেখাই। প্রথম প্রশ্ন, 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থার স্তরগুলির গঠন ও ভূমিকা আলোচনা করো। নেক্সট, 73তম সংবিধান সংশোধনের 4টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো যেগুলি ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় পরিবর্তন এনেছে। নেক্সট প্রশ্ন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার গঠন সম্পর্কে লেখো। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। নেক্সট, 74তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে টিকা লেখো। নেক্সট, গ্রাম সংসদের কার্যাবলী বিস্তৃতভাবে বর্ণনা করো। নেক্সট, পশ্চিমবঙ্গে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার উপর টিকা লেখো। লাস্ট প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইন 1992 অনুসারে পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তনগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো পড়তেই হবে, আমরা বাংলা ইংরেজি বাদ দিয়ে যদি বাকি প্রশ্নগুলো দেখি না, তাহলে তোমরা বুঝতে পারবে প্রশ্ন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ন্যূনতম প্রশ্নগুলো যদি না পড়ো তাহলে ভালো রেজাল্ট করাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে। এখানেই বলে দিই, যারা অল্প পড়ে ভালো নম্বর তুলতে চাইছো তারা শুধুমাত্র 4 আর 6 নম্বরের প্রশ্নগুলো পড়ে যাও, দেখবে 4 আর 6 নম্বর পড়লেই 2 নম্বরের প্রশ্ন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এর থেকে কম সাজেশন দিয়ে আমি তোমাদের কমন দেওয়াতে পারবো না। আর অন্যান্যরা যারা দিয়েছেন তাদের সঙ্গে তুলনা করো, তাহলেই বুঝতে পারবে। বোর্ডের যে কোশ্চেন ব্যাংক বেরিয়েছে তার সঙ্গে তুলনা করো, বুঝতে পারবে কতটা কম প্রশ্ন। বাকি স্বাধীনতা তোমাদের রয়েছে কমেন্ট করার, তোমরাও বড় হচ্ছ, ভালো খারাপের সিদ্ধান্তটাও তোমরা বুঝবে। আশা রাখবো সকলেই ভালো থাকবে, ভালোভাবে পরীক্ষা দেবে, এই প্রার্থনাই করি। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।